হ্যালো ছোট বন্ধুরা, ফিনিক্স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের ফাইন্যান্স ক্লাসে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে তোমাদের সাথে ফাইন্যান্স ক্লাসে সঙ্গ দিব আমি শাফাত মাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আজকে কথা হবে লেকচার 1 নিয়ে, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি পার্ট অফ ফাইন্যান্স নিয়ে। ইন্ট্রোডাক্টরি পার্টে কি থাকবে? একদম ফাইন্যান্সের কিছু বেসিক ব্যাপার থাকবে, যেগুলো তোমরা যারা কলেজ লেভেলে ফাইন্যান্স নিয়ে পড়ে এসেছো তারা জানবে। খুব সম্ভবত 9-10-এও এখন ফাইন্যান্স পড়ানো হয়, সুতরাং এই ব্যাপারগুলো সম্পর্কে কিছুটা তোমরা আগে থেকে পরিচিত থাকবে এবং কিছু জিনিস হয়তো বা নতুন করে শিখবে। আর কিছু ব্যাপার আমি রিভিউ করব একটু নতুন করে, যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে নতুন মনে হচ্ছে, কিন্তু একটু চিন্তা করলে দেখবে যে এটা এর আগে পড়েছি বোধ হয় কখনো কোথাও। আচ্ছা, যাই হোক, শুরু করা যাক। ফাইন্যান্স এই শব্দটার কথা চিন্তা করলে ফাইন্যান্সের ডেফিনেশনটা কি সবার আগে মাথায় এটা আসবে। আমরা সচরাচর ফাইন্যান্সের একটা কমন ডেফিনেশন জানি, অর্থ সংগ্রহ ও ব্যবহারের কাজকে অর্থায়ন বলে। আমি এই ক্লাসগুলোতে ইংলিশ টার্মিনোলজি প্রচুর ইউজ করব। তোমাদেরকে মনে রাখতে হবে ভবিষ্যতে বাংলা টার্মিনোলজির আর কোনো কাজ নেই। ধরে নাও এখন থেকে বাংলা টার্মিনোলজির আর তেমন কোনো কাজ নেই। অ্যাডমিশন টেস্ট বলো এবং তার পরবর্তী পর্যায়ে বলো, অর্থাৎ ইউনিভার্সিটি পর্যায়ে তোমাদেরকে ইংলিশ টার্মিনোলজি নিয়ে কাজ করতে হবে, সব কিছু ইংলিশে কাজ করতে হবে। তাই আমি যতটা সম্ভব বাংলা টার্মিনোলজি ব্যবহার করা পরিহার করব। এখন বাংলা টার্মিনোলজি ব্যবহার করা পরিহার করা বলতে কি বোঝাচ্ছে? ধরো তোমরা বলছো নগদ আন্তঃপ্রবাহ, আমি সেটাকে বলবো ক্যাশ ইনফ্লো। তোমরা বলছো পত্রকোষ বৈচিত্র্যায়ন, আমি সেটাকে বলবো পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। ইংলিশ টার্মিনোলজিগুলো নিয়মিত এখন থেকে ইউজ করতে হবে। যাই হোক, ফাইন্যান্সের ডেফিনিশন নিয়ে কথা বলছিলাম। ফাইন্যান্সের ডেফিনিশন নিয়ে কথা বললে আমাদের যে পার্টগুলো কভার করতে হবে সেটা হচ্ছে প্রথমত ফান্ড রেজিং, from least cost source। পরবর্তীতে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস, ফান্ড রেজিং বলতে কি বোঝাচ্ছে? একটা ব্যবসায় করার জন্য তোমার তহবিলের প্রয়োজন, সেই তহবিলটা তুমি সংগ্রহ করবা, অর্থাৎ তুমি ফান্ডটা কালেকশন করবা। ফান্ড রেজিং করতে হয় কোথা থেকে? ফান্ডের সোর্স থেকে। ফান্ডের সোর্সটা কি হতে পারে? অর্থাৎ তুমি ফান্ড কালেকশন করছো কোথা থেকে? মেবি তোমার পকেট থেকে, মেবি তোমার সিন্দুক থেকে, মেবি তোমার যে ব্যাংক ব্যালেন্স আছে সেখান থেকে। অর্থাৎ সব মিলে তোমার পকেট, সিন্দুক আর ব্যাংক ব্যালেন্স এগুলো কিসের মধ্যে পড়ছে? তোমার ব্যক্তিগত তহবিলের মধ্যে পড়ছে। তুমি তোমার ব্যক্তিগত তহবিল থেকে ফান্ডটা রেজ করতে পারো। তুমি ফান্ডটা রেজ করতে পারো তোমার লোনের মাধ্যমে। তুমি ব্যাংক থেকে শর্ট টার্মের লোন নিতে পারো, লং টার্মের লোন নিতে পারো তোমার প্রয়োজন অনুযায়ী। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী ব্যাংক থেকে লোন নিয়ে ফান্ড রেজ করতে পারো। তুমি যদি আরেকটু বড় পর্যায়ে চলে যাও, অর্থাৎ তুমি শুধু তুমি না, তুমি মানে একটা কোম্পানি পর্যায়ে ফান্ড রেজ হয় শেয়ার ইস্যু করে, বন্ড ইস্যু করে। সবার আগে কোম্পানিটা চিন্তা করে বন্ড ইস্যু করে কাজ চালিয়ে দেওয়া যাবে কিনা। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি সবার আগে চিন্তা করে যদি বন্ড ইস্যু করেই আমি ফাইন্যান্সিং করতে পারি তবে আমি বন্ড ইস্যুই করব, কারণ বন্ড ইস্যু করলে আমার ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এরপরেও যদি না হয় তখন আইপিওর দিকে যায় বা ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের দিকে যায়, অর্থাৎ আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করে একটা কোম্পানি এবং সেটা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা কি কি জানলাম? কোথা থেকে ফান্ড রেজ করা যায়? একটু মুছতে হবে, দুঃখিত। ফান্ড রেজিং করতে হয় পার্সোনাল সোর্স থেকে কিংবা ব্যাংক লোন থেকে করা যায়, কিংবা বন্ড ইস্যু করে, কিংবা
শেয়ার ইস্যু করে। তুমি যখন ইন্ডিভিজুয়ালি ফাইন্যান্স করছো তখন তোমার পার্সোনাল সোর্স আর ব্যাংক লোন এনাফ, কিন্তু তুমি যখন ইন্ডিভিজুয়াল পর্যায়ে থাকছো না, প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলে যাচ্ছ, কোম্পানি পর্যায়ে চলে যাচ্ছ, তখন তোমার বন্ড ইস্যু করতে হবে, শেয়ার ইস্যু করতে হবে। ইন্ডিভিজুয়াল পর্যায়ে থেকে বন্ড ইস্যু করা যায় না কিংবা শেয়ার ইস্যু করা যায় না। এরপর ফান্ড কালেক্ট করার আগে তুমি সোর্সগুলো খুঁজে বের করলে, এই সোর্সগুলো তোমার অপশন আছে। এবার আমি কি বলেছিলাম, least cost source, raising funds from least cost source. least cost মানে কি, কম খরচ। এখন কম খরচ বলতে কি বোঝাচ্ছে, যে উৎস থেকে অর্থায়ন করলে আমার খরচটা কম হবে, আমি সেই উৎস থেকে অর্থায়ন করব। এখন আমার খরচটা অ্যানালাইসিস করতে হবে। পার্সোনাল সোর্সে ধরে নিচ্ছি কোনো খরচ নেই, ব্যাংক লোনে খরচ আছে। ব্যাংক লোনের খরচটা কি, ইন্টারেস্ট। ব্যাংক লোনের খরচ হচ্ছে ইন্টারেস্ট। বন্ড ইস্যুর ক্ষেত্রে তোমাকে বন্ড হোল্ডারদেরকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট। তুমি যখন শেয়ার ইস্যু করবে তখন তোমাকে শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড পে করতে হবে। তাহলে শেয়ার ইস্যুর ক্ষেত্রে তোমার খরচ হচ্ছে ডিভিডেন্ড। এবার তুমি অ্যানালাইসিস করবা তোমার ইন্টারেস্টের ক্ষেত্রে খরচ বেশি হবে নাকি ডিভিডেন্ডের ক্ষেত্রে খরচ বেশি হবে। যেই সোর্স অফ ফাইন্যান্সিং থেকে তোমার খরচটা বেশি হবে সেই সোর্সটাকে তোমার বাদ দিয়ে দিতে হবে। লেস্ট কস্ট সোর্স অর্থাৎ সবচেয়ে কম খরচে যে সোর্স থেকে তুমি ফাইন্যান্সিং করতে পারছো, তুমি সেই সোর্সটাকে বেছে নিচ্ছ। এই গেল ফান্ড রেজিংয়ের ব্যাপার। তাহলে ফান্ড রেজিংয়ের ক্ষেত্রে আমরা কি শিখলাম, যেই সোর্স থেকে সবচেয়ে কম খরচ হবে সেই সোর্সটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সেজন্য আমাদেরকে কিছু অ্যানালাইসিসের মধ্যে দিয়ে যেতে হবে। এরপর সবচেয়ে কম খরচের সোর্স থেকে আমরা ফাইন্যান্সিং করব, অর্থাৎ আমরা ফান্ড রেজিং করব, আমরা ফান্ড কালেকশন করব। ফান্ড রেজিং এর পর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এখন ইনভেস্টমেন্ট জিনিসটা কি? ইনভেস্টমেন্ট এর পরিসরটা অনেক বড়। একটু ছোট করে যদি বোঝাতে চাই তারপরেও আমাকে অনেক কথা বলতে হবে। খুব কান খুলে শুনবে বিষয়গুলো, কিছু নতুন কথা থাকতে পারে কিন্তু এখানে। ইনভেস্টমেন্ট বললে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা একটা কারেন্ট কন্ট্রাক্ট। কারেন্ট কন্ট্রাক্ট, কন্ট্রাক্টটা হবে ডেফিসিট ইউনিট আর সারপ্লাস ইউনিটের মধ্যে। কন্ট্রাক্টটা হবে ফর আ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা হতে পারে কয়েক মাস, হতে পারে কয়েক বছর। ফর আ পিরিয়ড অফ টাইম। কন্ট্রাক্টের মাধ্যমে কম্পেনসেশন করা হবে। কম্পেনসেশনটা কি এটা একটু পরে আসছি। তাহলে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রথমে বলছি এটা একটা কারেন্ট কন্ট্রাক্ট, অর্থাৎ একটা বর্তমান চুক্তি। চুক্তিটা কার মধ্যে হবে? সারপ্লাস ইউনিটের মধ্যে হবে আর ডেফিসিট ইউনিটের মধ্যে হবে। সারপ্লাস ইউনিটটা কি? সারপ্লাস ইউনিট হচ্ছে যার কাছে টাকা আছে তাকে সারপ্লাস ইউনিট বলে, আর ডেফিসিট ইউনিট হচ্ছে যার কাছে টাকা নেই তাকে ডেফিসিট ইউনিট বলে। আমি উদাহরণ দিই, এই ধরো সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক বলছে যে 3 বছর মেয়াদি সঞ্চয়পত্র এখন আপনারা চাইলে কিনতে পারেন। 3 বছর মেয়াদি, আপনারা সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত কিনতে পারেন, আপনাদেরকে 3 মাস পর পর সুদ দেওয়া হবে। সেক্ষেত্রে এখন আমি যদি সেই সঞ্চয়পত্রটা কিনি,
আমি হচ্ছি সারপ্লাস ইউনিট। আর যার টাকা লাগবে সে হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক আমাকে সঞ্চয়পত্রটা বিক্রি করছে। যে সঞ্চয়পত্রটা বিক্রি করছে বা ইস্যু করছে, ইস্যু করা মানে বিক্রি করা, সে হচ্ছে ডেফিসিট ইউনিট। ডেফিসিট ইউনিটকে যার টাকা লাগবে, সোনালী ব্যাংকের টাকা লাগবে, টাকাটা নিয়ে সোনালী ব্যাংক কী করবে, কোথাও একটা ইনভেস্ট করবে, কোনো একটা লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করবে বা ইনভেস্ট করবে এবং তার মাধ্যমে তার একটা রিটার্ন পাবে। সোনালী ব্যাংক এই ইনভেস্টমেন্টটা করার আশায় আমাকে ইস্যু করলো সঞ্চয়পত্রটা এবং আমি সঞ্চয়পত্রটা কিনলাম। আমি সঞ্চয়পত্রটা কেনা মানে আমি সঞ্চয়পত্রে ইনভেস্ট করছি। আমি হচ্ছি সারপ্লাস ইউনিট। আমি সারপ্লাস ইউনিট হিসেবে সোনালী ব্যাংকের কাছ থেকে 3 বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র কিনলাম। 3 বছর মেয়াদি কথাটা যখন আমি বলছি তখন ফর আ পিরিয়ড অফ টাইম এই ব্যাপারটা কভার হয়ে যাচ্ছে। একটা নির্দিষ্ট সময়ের জন্য সঞ্চয়পত্রটা আমার কেনা হচ্ছে। এইবার আসে কম্পেনসেশন। ধরো আমি 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনলাম। 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র কেনার পর আমাকে যদি 3 বছর পার হয়ে গেলে 5 লক্ষ টাকায় ফেরত দেয়, আমার লাভটা কি হবে? আমি বর্তমানে কনজামশন করছি না বা বর্তমানে 5 লক্ষ টাকাটা ভোগ করছি না। কেন? যাতে আমি ভবিষ্যতে আরও বেশি পরিমাণ ভোগ করতে পারি। বর্তমানে কোনো কিছু ভোগ না করার কারণটা কি? ভবিষ্যতে আরেকটু বেশি পরিমাণ কিছু ভোগ করা, আরও প্রিমিয়াম ক্যাটাগরির কোনো কিছু ভোগ করা। সচরাচর মানুষ বর্তমানেই ভোগ করতে চায়, ভবিষ্যতে করতে চায় না, কিন্তু তখনই ভবিষ্যতে করবে যখন ভবিষ্যতে একটু বেশি কিছু পাবে। আমিও বেশি কিছুর আশাই ভবিষ্যতে ভোগ করব। তো সোনালী ব্যাংক আমাকে বলল, ঠিক আছে, তোমাকে আমি 3 বছর পর 4% রেটে একটা রিটার্ন দেব। আমি তোমাকে 4% করে রিটার্ন দেব। তাহলে আমাকে একটা কম্পেনসেশন দিল সোনালী ব্যাংক। অর্থাৎ আমি বর্তমানে ভোগ করছি না, 3 বছর পরে ভোগ করছি, তার বিনিময়ে আমি 4% বেশি করে টাকা পাবো। 5 লাখ টাকার চেয়ে 4% বেশি হারে টাকা পাবো। অর্থাৎ 5 লাখের পর 4% ধরে নাও যে টাকার অ্যামাউন্টটা আসে, সে টাকার অ্যামাউন্টটা আমি অতিরিক্ত পাবো। তাহলে কি আদৌ আমার কোনো লাভ হবে? কম্পেনসেশন এত সহজ বিষয় না। কম্পেনসেশনের ক্ষেত্রে আমি কি বললাম? সোনালী ব্যাংক আমাকে 4% রেট দিতে যাচ্ছে। 4% রেটটা আমার কাছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এতে কি আমার আদৌ কোনো লাভ হবে? না, কোনো লাভ হবে না। তো তারপরেও 4% রেটটা কি? 4% রেটটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানির কারণে আমি পাচ্ছি। টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানির কারণে আমার 4% কম্পেনসেশনটা পাওয়া হচ্ছে। কিন্তু এটা যথেষ্ট না। কেন যথেষ্ট না জানো? বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার কত বলো তো? বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার অ্যারাউন্ড 7%। যেখানে মুদ্রাস্ফীতির হারই যদি 7% হয়, তাহলে 4% রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হারের সুযোগ থাকলে আমি কেন সোনালী ব্যাংকের সঞ্চয়পত্র কিনবো? আমার তো কেনার কোনো প্রয়োজন নেই সোনালী ব্যাংকের সঞ্চয়পত্র। সুতরাং আমি সোনালী ব্যাংকের সঞ্চয়পত্র শুধুমাত্র টাইম ভ্যালু অফ মানির কম্পেনসেশন হলেই কিনছি না, কারণ আমার মাথায় ইনফ্লেশনটা ঘুরছে। তখন সোনালী ব্যাংক চিন্তা করলো আমাকে ইস্যু করতে হবে সঞ্চয়পত্রটা, সুতরাং আমাকে একটা ইনফ্লেশন প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ ভবিষ্যতে যে ইনফ্লেশনটা হচ্ছে, এই কারণে সোনালী ব্যাংক আমাকে একটা প্রিমিয়াম দিচ্ছে। কম্পেনসেশন একটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, আর একটা হচ্ছে ইনফ্লেশনের জন্য কম্পেনসেশন দিচ্ছে সোনালী ব্যাংক। ইনফ্লেশনের জন্য যে কম্পেনসেশনটা দিচ্ছে সোনালী ব্যাংক, সেটাকে বলা যায় ইনফ্লেশন প্রিমিয়াম। ধরে নেওয়া যাক আরও 7% ইনফ্লেশন প্রিমিয়াম সোনালী ব্যাংক আমাকে দিল, তাহলে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা হলো 11%। অর্থাৎ ইনভেস্টমেন্ট থেকে আমি রিটার্ন পাচ্ছি 11%। হয়তো একটা সরকারি প্রতিষ্ঠানের জন্য 11%টা যথেষ্ট, কারণ ইনফ্লেশনকে এক্সিড করছে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা, অর্থাৎ অতিক্রম করছে ইনফ্লেশন 7%কে আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা। কিন্তু যদি ধরো সোনালী ব্যাংক একটা প্রাইভেট ব্যাংক হতো,
কথার কথা, এটা সোনালী ব্যাংক না হয়ে এটা ওয়ান ব্যাংক হতো, তাহলে কি হতো? ওয়ান ব্যাংক এমন কোন একটা প্রজেক্টে ইনভেস্ট করলো যে প্রজেক্টে অনেক বেশি রিস্ক আছে। রিস্ক থাকা মানে কি, আমি যে ইনভেস্টমেন্টটা করছি ইনভেস্টমেন্টের টাকাটা আমি আবার ফেরত নাও পেতে পারি, এরকম একটা প্রজেক্টে ওয়ান ব্যাংক ইনভেস্ট করছে, অর্থাৎ এটা একটা রিস্কি প্রজেক্ট। এই রিস্কি প্রজেক্টের ব্যাপারটা যখন আমি একজন বিনিয়োগকারী জানতে পারবো, তখন কিন্তু শুধুমাত্র এই দুটো কম্পেনসেশন আমার জন্য যথেষ্ট হবে না। আমি বলবো টাইম ভ্যালু অফ মানির জন্য প্রিমিয়াম আর ইনফ্লেশন প্রিমিয়াম আমার জন্য যথেষ্ট না, আমি একটা রিস্কি প্রজেক্টে ইনভেস্ট করছি, সুতরাং আমার আরও বেশি কিছু চাই, সুতরাং আমাকে একটা রিস্ক প্রিমিয়ামও দিতে হবে, যেহেতু তুমি একটা রিস্কি প্রজেক্ট নিয়ে কাজ করছো। সুতরাং ওয়ান ব্যাংক আমাকে আরও এক্সট্রা কিছু রিটার্ন দেবে, অর্থাৎ ওয়ান ব্যাংক আমাকে রিস্ক প্রিমিয়াম দেবে। মেইনলি তাহলে কম্পেনসেশন তিনটা হচ্ছে, একটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানির জন্য, আরেকটা হচ্ছে ইনফ্লেশনের জন্য, আরেকটা হচ্ছে রিস্কের জন্য। আলটিমেটলি ইনভেস্টমেন্টের ডেফিনিশনটা আরেকবার আমি রিভিউ করি। ইনভেস্টমেন্ট হচ্ছে এমন একটা কারেন্ট কন্ট্রাক্ট যেটা হয় একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, সেটা হতে পারে নাম্বার অফ মান্থস, নাম্বার অফ ইয়ার্স, সেটা হচ্ছে ডেফিসিট ইউনিট এবং সারপ্লাস ইউনিটের মধ্যে। ডেফিসিট ইউনিট হচ্ছে যে ইস্যু করবে ইনভেস্টমেন্ট সার্টিফিকেটটা বা ইনভেস্টমেন্ট সিকিউরিটিটা, আর সারপ্লাস ইউনিট হচ্ছে যে পারচেস করবে সিকিউরিটিটা, অর্থাৎ ইনভেস্টমেন্ট যে করবে, যে ইনভেস্টর, সে হচ্ছে সারপ্লাস ইউনিট। এই সারপ্লাস ইউনিট আর ডেফিসিট ইউনিটের মধ্যে একটা কারেন্ট কন্ট্রাক্ট হলো, এবং ডেফিসিট ইউনিট অফার করলো কম্পেনসেশন সারপ্লাস ইউনিটকে। কম্পেনসেশনটা কী কী জন্য? টাইম ভ্যালু অফ মানির জন্য, অর্থাৎ আমি কয়েক বছর পর তোমাকে রিটার্ন দেব, এই ব্যাপারটাই হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। কিন্তু ইনফ্লেশন হবে, ইনফ্লেশনের কথা আমি বিবেচনা করছি, সো তোমাকে রিটার্নটা একটু বাড়ায় দেবো। আবার আমার প্রজেক্টটা রিস্কি, আমি একটা রিস্কি প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেহেতু তোমাকে রিটার্নটা আরও বাড়ায় দেব, অর্থাৎ একটা ইনফ্লেশন প্রিমিয়াম অ্যাড হচ্ছে, একটা রিস্ক প্রিমিয়াম অ্যাড হচ্ছে। এই হলো ফাইন্যান্সের মোটামুটি একটা ডেফিনিশন। আমরা কিন্তু একটা ব্যালেন্স শিটে ফাইন্যান্সকে দেখাতে পারি, কিভাবে জানো? একটু দেখানোর চেষ্টা করি। ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে দুটো সাইড থাকে, অ্যাসেট সাইড আরটা হচ্ছে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি সাইড। অ্যাসেট সাইডে কি হয়? অ্যাসেট সাইডে থাকে কারেন্ট অ্যাসেট, আরেকটা থাকে ফিক্সড অ্যাসেট। আর ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি সাইডে থাকতে পারে কারেন্ট লায়াবিলিটি, আর একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। ইনভেস্টমেন্ট হচ্ছে এমন কিছু যেটা আমি হোল্ড করছি বা বজায় রাখছি। কারেন্ট অ্যাসেট অর্থাৎ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা আমি হোল্ড করছি আমার প্রতিষ্ঠানের জন্য, বজায় রাখছি। ফিক্সড অ্যাসেট হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ, সেটাও আমি আমার প্রতিষ্ঠানের জন্য হোল্ড করছি বা বজায় রাখছি। এগুলোকে আমি আমার ইনভেস্টমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। আর লায়াবিলিটি সাইড হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি হচ্ছে আমি যখন অল্প সময়ের জন্য ফাইন্যান্সিং করছি, অর্থাৎ আমার যদি শর্ট টার্ম লোন দরকার হয়, আমি লোনটা নেব 1 বছরের জন্য। এই 1 বছরের জন্য যে শর্ট টার্ম লোনটা নিলাম সেটা হচ্ছে আমার জন্য কারেন্ট লায়াবিলিটি। আর লং টার্ম লায়াবিলিটি হচ্ছে আমার যখন লম্বা সময়ের জন্য অর্থের প্রয়োজন হয়,
5 বছর 10 বছর 15 বছর 20 বছরের জন্য আমি যখন ফান্ড রেজ করতে চাই তখন আমাকে লং টার্ম লায়াবিলিটির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। অ্যাসেট পোর্শনটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি পোর্শনটা হচ্ছে তাহলে ফান্ড রেজিং। ফান্ড রেজিং এর সাথে তাহলে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি পোর্শনটা সম্পর্ক আছে, আর অ্যাসেট পোর্শনটা সম্পর্ক আছে ইনভেস্টমেন্টের সাথে। এই সম্পদগুলো ব্যবহার করেই কিন্তু আমরা একটা রিটার্ন অর্জন করব। এই প্ল্যান্ট মেশিনারিজ না থাকলে কিন্তু আমরা কোনো একটা প্রজেক্ট চালাতে পারবো না। কারেন্ট অ্যাসেট না থাকলে কিন্তু আমরা কোনো একটা প্রজেক্ট চালাতে পারবো না। অর্থাৎ আমি যেই প্রজেক্টই নেই সেই প্রজেক্টটা রান করানোর জন্য আমার মেশিনারিজ প্রয়োজন। মেশিনারিজটা কী করবে? মেশিনারিজের মাধ্যমে প্রোডাকশন হবে, প্রোডাকশন হলে আস্তে আস্তে আমার প্রফিট বাড়বে, প্রফিট বাড়তে বাড়তে আমার ক্যাশ ফ্লো বাড়বে, ক্যাশ ফ্লো বাড়তে বাড়তে আমার শেয়ার প্রাইস বাড়বে। আলটিমেটলি আমার প্রতিষ্ঠানের যে গোল সেই গোলটা অর্জন হবে। সুতরাং এই অ্যাসেটের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অ্যাসেটের ব্যাপারটা ইনভেস্টমেন্ট আমার যে ইনভেস্টমেন্টটাকে ব্যবহার করে, অর্থাৎ যে অ্যাসেটটাকে ব্যবহার করে আমরা রিটার্ন অর্জন করছি। যাই হোক, প্রফিট, ওয়েলথ এই কথাগুলো বলে ফেললাম। যেহেতু বলে ফেললাম সেহেতু এখন আমরা ফাইন্যান্সের সবচেয়ে বড় যে গোল সেই গোলটা নিয়ে কথা বলবো। প্রফিট এবং ওয়েলথ এই ফাইন্যান্সের গোলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গোল অফ ফাইন্যান্স, রাইট? গোল অফ ফাইন্যান্স নাম্বার 1, wealth maximization. Number 2, profit maximization. ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলতে কি বোঝায়? খুব সহজ ভাষায় বলতে গেলে একটা প্রতিষ্ঠানের যে মালিক, সে মালিকের ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, বা সেই মালিকের যে সন্তুষ্টি, সে সন্তুষ্টিকে সর্বোচ্চকরণ করা, সেটাই হচ্ছে সম্পদ সর্বাধিকীকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের উদ্দেশ্য। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন করা, মালিককে খুশি রাখা, খুশিটা সর্বোচ্চকরণ করা। এখন মালিককে খুশি রাখতে গেলে কি করতে হবে সেটা আমি পরে আসছি। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন অফ ওনার্স। ওনার্স কারা? আমরা কোম্পানি পার্সপেক্টিভে চলে যাচ্ছি। মেইনলি আমরা ফাইন্যান্সটা পড়ব কোম্পানি পার্সপেক্টিভ থেকে। এখন ওনার্স হচ্ছে শেয়ার হোল্ডাররা একটা কোম্পানিতে। শেয়ার হোল্ডারদের ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন করা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের উদ্দেশ্য। এখন শেয়ার হোল্ডারদের ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন কিভাবে করা হবে? শেয়ার প্রাইস বাড়িয়ে করা হবে। শেয়ার প্রাইস বাড়লে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন হবে। অর্থাৎ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বলতে বোঝাচ্ছে শেয়ার প্রাইস ইনক্রিজ করা। এখন ওয়েলথ অফ ওনারকে আমরা যদি সহজে এক্সপ্রেস করতে চাই তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। wealth of owners is equal to number of shares
ইন্টু মার্কেট ভ্যালু অফ শেয়ারস, এটা হচ্ছে ওয়েলথ অফ ওনার্স। এখন যখন শেয়ার প্রাইস ইনক্রিজ হবে তখন কি হবে? তখন ক্যাশ ফ্লো ইনক্রিজ করবে। শেয়ার প্রাইস ইনক্রিজ করা মানে ক্যাশ ফ্লো ইনক্রিজ করা, নট প্রফিট। ক্যাশ ফ্লো, নট প্রফিট। তাহলে আমরা যদি ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে আমাদেরকে ফার্মের ক্যাশ ফ্লো বাড়াতে হবে। ক্যাশ ফ্লো যদি বাড়ে তাহলে ফার্মের এনপিভি বাড়বে। ক্যাশ ফ্লো বাড়া মানে ক্যাশ ফ্লো ইনক্রিজ মিনস এনপিভি ইনক্রিজ করা। এনপিভি সূত্রটা মনে আছে কি? চলো একটু মনে করার চেষ্টা করি। অবশ্য এনপিভির কাজ আরও অনেক পরে, তারপরও মনে করিয়ে দে যখন বললাম এনপিভির কথা বা নেট প্রেজেন্ট ভ্যালু বা নিট বর্তমান মূল্যের কথা। এনপিভি ইজ ইকুয়াল টু সামেশন অফ ক্যাশ ফ্লোস বা ক্যাশ ফ্লো সাবস্ক্রিপ্ট টি। এই যে ছোট্ট করে টিটা, এটাকে বলে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট টি, ক্যাশ ফ্লো ইন টি পিরিয়ডস, এটা হচ্ছে সামেশন চিহ্ন, অর্থাৎ যে কটা বছর আছে সে কটা বছরের ক্যাশ ফ্লোগুলোর যোগফল ডিভাইডেড বাই 1 প্লাস রিকোয়ার্ড রেট অফ রিটার্ন টু বি পাওয়ার হোল টু বি পাওয়ার নাম্বার অফ ইয়ার্স মাইনাস ক্যাশ আউটফ্লো। এবার একটু সূত্রটাকে অ্যানালাইসিস করি। ভবিষ্যতে যে নগদ প্রবাহগুলো পাওয়া যাবে, অর্থাৎ ভবিষ্যতে যে ক্যাশ ইনফ্লোগুলো পাওয়া যাবে সেগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা। ভবিষ্যতের ক্যাশ ইনফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে গেলে আমাদেরকে ডিসকাউন্ট করতে হবে। ভবিষ্যতের জিনিস বর্তমানে আনা মানেই ডিসকাউন্ট করা। কিভাবে ডিসকাউন্ট করতে হবে? এই 1 প্লাস আর হোল টু বি পাওয়ার এন দিয়ে ডিসকাউন্ট করতে হবে। ডিসকাউন্ট করার পর আমরা যে ভ্যালুটা পাবো সেখান থেকে আমরা ইনিশিয়াল ক্যাশ আউটলে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা ক্যাশ আউটফ্লোকে মাইনাস করে দেব। মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু বা নিট বর্তমান মূল্য, যেটা অবশ্যই পজিটিভ হতে হবে। ক্যাশ ফ্লো বাড়লে এনপিভি বাড়বে, এনপিভি বাড়লে শেয়ার প্রাইস বাড়বে, আর শেয়ার প্রাইস বাড়লে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে। অর্থাৎ নাম্বার অফ শেয়ারস এর সাথে কি গুণ করতে হবে? মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। তাহলে আমরা ওয়েলথটা পাবো, সেই ওয়েলথটা ম্যাক্সিমাইজেশন হবে শেয়ার প্রাইস যদি ম্যাক্সিমাইজেশন হয়। The most important part of a firm of finance is wealth maximization. শুধু ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করলে কি হবে? এর আগে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমরা হয়তো বা ইন্টারমিডিয়েটে কিছু একটা জিনিস পড়ে আসছিলাম, সেটা হচ্ছে কোনটা ভালো, প্রফিট ম্যাক্সিমাইজেশন ভালো নাকি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ভালো। এখন আমি প্রশ্ন করছি, দুইটা কি আলাদা? প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এগুলো কি অনেক দূরের ব্যাপার? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে গেলে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন করা লাগে না? অবশ্যই লাগে। আগে প্রফিট ম্যাক্সিমাইজেশন করে তারপর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা যায়। প্রফিট ম্যাক্সিমাইজেশন জিনিসটা কি? ইপিএস বাড়ানো, সোজা কথা। ইপিএস ইনক্রিজ করাই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। ইপিএস বলতে বোঝায় আর্নিংস পার শেয়ার। ইপিএস এর একটা সূত্র হচ্ছে নেট প্রফিট। তাহলে নেট প্রফিট
minus dividend of preferred stockholder divided by number of shares outstanding. নেট প্রফিট মাইনাস ডিভিডেন্ড ফর প্রেফার্ড স্টক হোল্ডার মানে হচ্ছে আর্নিংস অ্যাভেলেবেল ফর কমন স্টক হোল্ডার। এটাকে আমরা এক কথায় লিখতে পারি আর্নিংস অ্যাভেলেবেল ফর কমন স্টক হোল্ডার। নেট প্রফিট মাইনাস ডিভিডেন্ড অফ প্রিফার্ড স্টক হোল্ডার ইজ ইকুয়াল টু আর্নিংস অ্যাভেলেবেল ফর কমন স্টক হোল্ডার। অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য যে আর্নিংসটা আছে সেই আর্নিংসটাকে আমরা ভাগ দিব নাম্বার অফ শেয়ার্স আউটস্ট্যান্ডিং দিয়ে, তাহলে আমরা আর্নিংস পার শেয়ার পাবো। আর্নিংস পার শেয়ার বাড়ানোটাই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখন প্রফিট ম্যাক্সিমাইজেশন এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ এটা আসলে কোনো আদর্শ উপায় না, এটা একটা ভ্যাগ কনসেপ্ট। ভ্যাগ কনসেপ্ট কেন? কারণ প্রফিট শব্দটাই ভ্যাগ। প্রফিট বলতে আসলে কি বোঝায় এটা এখন পর্যন্ত পুরোপুরিভাবে স্পষ্ট না ফাইন্যান্সের ভাষায়। কারণ প্রফিট বলতে গ্রস প্রফিট বোঝাতে পারে, নেট প্রফিটও বোঝাতে পারে। ফাইন্যান্স কাজ করবে ক্যাশ ফ্লো নিয়ে, প্রফিট নিয়ে না। ক্যাশ ফ্লো আর প্রফিট এই দুইটার মধ্যে পার্থক্যটা যখন আমরা চিন্তা করব তখন আমাদের অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের পার্থক্য নিয়ে কথা বলতে হবে। এখন অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের প্রসঙ্গটা যেহেতু চলে আসছে সেহেতু আগে সেটা নিয়ে কথা বলি। What is the difference between accounting and finance? দুইটা ক্ষেত্রে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ডিফারেন্স আছে। Differences. Accounting আর ফাইন্যান্স। একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস আর ক্যাশ বেসিসের ক্ষেত্রে ডিফারেন্স। আরেকটা হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ডিফারেন্স। ডিসিশন মেকিং অ্যাক্রুয়াল বেসিসের ক্ষেত্রে সেলস হলেই রেভিনিউকে দেখে দিতে হবে, ক্যাশ ইনফ্লো হোক বা না হোক। অর্থাৎ তুমি নগদ টাকা পাও কিংবা ধারে কোনো একটা পণ্য বিক্রি করো, তোমার বিক্রি হলেই বা সেলস হলেই তুমি রেভিনিউটা তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখে দিচ্ছ। এটাই হচ্ছে তোমার অ্যাক্রুয়াল বেসিস, যেটা তুমি অ্যাকাউন্টিংয়ে ফলো করো। কিন্তু ফাইন্যান্সে তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হবে, তোমাকে ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো নিয়ে কাজ করতে হবে। সেখানে কোনো অ্যাক্রুয়াল বেসিসের কোনো ভিত্তি নেই। অর্থাৎ যাহা অ্যাকাউন্টিং এর দৃষ্টিতে প্রফিট, তাহা ফাইন্যান্সের দৃষ্টিতে অনেক সময় কিছুই নাও হতে পারে যদি প্রফিটটা ধারের মাধ্যমে অর্জিত হয়। অর্থাৎ তুমি প্রফিটের টাকাটা এখন পর্যন্ত পাও নাই, সেটা বকে আছে, তাহলে ওটা ফাইন্যান্সের দৃষ্টিতে কিছুই না। ফাইন্যান্স কাজ করবে ক্যাশ বেসিস নিয়ে, অর্থাৎ ক্যাশ ইনফ্লো নিয়ে ক্যাশ আউটফ্লো নিয়ে। যদি তোমার সেলসটা ক্যাশে হয় তাহলে তুমি ক্যাশ ইনফ্লো হিসেবে দেখাতে পারবা, নচেত দেখাতে পারবা না। এটাই হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস আর ক্যাশ বেসিসের মেইন ডিফারেন্সটা। আর আরটা হচ্ছে ডিসিশন মেকিং। অ্যাকাউন্টিংয়ের মেন উদ্দেশ্য কিন্তু ডিসিশন মেকিং না। অ্যাকাউন্টিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে তোমার একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ভালোভাবে প্রিপেয়ার করা, যাতে এটা প্রেজেন্টেশন করা যায় থার্ড পার্টির কাছে। থার্ড পার্টি কারা? থার্ড পার্টি হচ্ছে শেয়ার হোল্ডার, কিংবা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ভালোভাবে প্রিপেয়ার করা যাতে এটা বোর্ড অফ ডিরেক্টরসের কাছে ভালোভাবে প্রেজেন্ট করা যায়, কিংবা এটা একজন অডিটরের কাছে যে একটা কোম্পানি অডিট করতে আসছে তার কাছে ভালোভাবে প্রেজেন্ট করা যায়। সেটাই হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মেন উদ্দেশ্য। অ্যাকাউন্টিংয়ের মেন উদ্দেশ্য ডিসিশন মেক করা না, ফাইন্যান্সের মেন উদ্দেশ্য হচ্ছে ডিসিশন মেক করা। ডিসিশনটা কিসের উপর বেস করে মেক করবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেস করে মেক করবে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালাইসিস করবে, সেখানে দরকার হলে অ্যাডিশনাল ডেটা ক্রিয়েট করে সেটাকে প্রেজেন্ট করবে, এবং কোনো ধরনের অ্যাকাউন্টিং প্রিন্সিপালস ফলো না করে ফাইন্যান্সের প্রিন্সিপালস ফলো করে ডিসিশন মেক করবে একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। এটাই হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের মধ্যে পার্থক্য। এই কারণেই প্রফিটকে ভ্যাগ কনসেপ্ট বলা হয়।
এই জন্য প্রফিট ম্যাক্সিমাইজেশন করাটাই একটা প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট না, আরও ব্যাপার আছে। কেন প্রফিট ম্যাক্সিমাইজেশন যথেষ্ট না সেটা আমরা শর্টকাটে যদি কারণগুলো বলার চেষ্টা করি তাহলে আমাদের টাইমিংয়ের কথা মাথায় আসবে, ক্যাশ ফ্লোর কথা মাথায় আসবে, আর রিস্কের কথা মাথায় আসবে। প্রফিট ম্যাক্সিমাইজেশন যথেষ্ট না একটা প্রতিষ্ঠানের জন্য এই তিনটা কারণে। টাইমিং বলতে কি বোঝায়? দুইটা প্রজেক্ট, প্রজেক্ট 1, প্রজেক্ট 2, ইপিএস 1, 2, 3। প্রজেক্ট 1-এ প্রথম বছর ইপিএস হচ্ছে $20, তারপরের বছরের ইপিএস হচ্ছে $10, তারপরের বছরের ইপিএস হচ্ছে $7। আর প্রজেক্ট 2-তে প্রথম বছরের ইপিএস হচ্ছে $30, তারপরের বছর ইপিএস হচ্ছে $35, তারপরের বছর ইপিএস হচ্ছে $40। এখন আমি যদি প্রফিট ম্যাক্সিমাইজেশনকে আমার প্রতিষ্ঠানের গোল হিসেবে ধরি তাহলে আমি অবশ্যই সেকেন্ড প্রজেক্টে ইনভেস্ট করব, কিন্তু ব্যাপারটা তো এরকমও হতে পারে আমার প্রথম প্রজেক্টটা বেশি লাভজনক। কেন বেশি লাভজনক? অনেক লাভজনক প্রজেক্ট আছে যেগুলোতে শুরুতে ক্যাশ ফ্লো পর্যাপ্ত পরিমাণ জেনারেশন হয় না, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ক্যাশ ইনফ্লো শুরুতে তৈরি হয় না, কিন্তু আস্তে আস্তে তৈরি হয়। হয়তো 4th ইয়ারে গিয়ে প্রফিট হয়ে গেল, ইপিএস হয়ে গেল $50। ইপিএস যদি 4th ইয়ারে গিয়ে $50 এটার হয়ে যায়, আর এটার যদি ইপিএস 4th ইয়ারে গিয়ে $25 হয়ে যায়, আলটিমেটলি দেখা যাবে প্রজেক্ট 1টা বেশি প্রফিটেবল একটা প্রজেক্ট যেখানে ইনভেস্ট করলে আমার ভালো রিটার্ন পাওয়া সম্ভব। সুতরাং টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে শুধুমাত্র শুরুর দিকে প্রফিট বেশি আসলেই আমি একটা প্রজেক্টে ইনভেস্ট করব না, আমি টাইম ভ্যালু অফ মানিটা অ্যানালাইসিস করব এবং আমি দেখব যে আমার আসলে ক্যাশ ইনফ্লোটা আসতে কত সময় লাগছে, আমি ওয়েট করে দেখব, কারণ আমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে হবে। যদি আমি ওয়েলথ ম্যাক্সিমাইজেশনকে আমার প্রতিষ্ঠানের গোল হিসেবে ধরি তাহলে আমি প্রজেক্ট 1-এ ইনভেস্ট করব, কারণ প্রজেক্ট 1-এ আলটিমেটলি দেখা যাচ্ছে 4 বছরের সময় হলেও আমার ইপিএসটা বাড়ছে। টাইমিং এটা গেল। আর ক্যাশ ফ্লোর ব্যাপারটা এতক্ষণ বলে ফেলেছি অ্যাক্রুয়াল বেসিস আর ক্যাশ বেসিসের কথা বলার সময়, সুতরাং ক্যাশ ফ্লোর ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। ক্যাশ ফ্লোটাকে আমাদেরকে বিবেচনা করতে হবে, প্রফিটটাকে বিবেচনা করা যাবে না, কারণ প্রফিটটা নগদে নাও হতে পারে, ক্যাশ ফ্লোটা নগদে হবে। প্রফিট একটা ভ্যাগ কনসেপ্ট যেটাকে প্রপারলি ফাইন্যান্সের ভাষায় ডিফাইন করা যায় না। এরপর যেটা থাকলো সেটা হচ্ছে রিস্ক, ভেরি ইম্পর্টেন্ট থিং। প্রফিট ম্যাক্সিমাইজেশনে রিস্কটাকে যথাযথভাবে মেজার করা হয় না, কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে রিস্ককে যথাযথভাবে মেজার করা হয়। কিভাবে? আবারও প্রজেক্টের দিকে চলে যাই, এবার আসো ক্যাশ ফ্লো। প্রজেক্ট 1, প্রজেক্ট 2, 1, 2, 3, 3টা বছর। এই প্রজেক্টে প্রথম বছর ক্যাশ ফ্লো আসলো $10, তারপরের বছর ক্যাশ ফ্লো আসলো $12, তারপর বছর ক্যাশ ফ্লো আসলো $11। আবার এই প্রজেক্টে প্রথম বছর ক্যাশ ফ্লো আসলো $2, তারপরের বছর ক্যাশ ফ্লো আসলো $20, তারপরের বছর ক্যাশ ফ্লো আসলো -$2। আলটিমেটলি আমার কোন প্রজেক্টটা নেওয়া লাভবান হব? আমি যেই প্রজেক্টে ভ্যারিয়েবিলিটি অফ রিটার্ন বেশি হবে, অর্থাৎ রিটার্নের পরিবর্তনশীলতা, প্রত্যাশিত আয়ের পরিবর্তনশীলতা বেশি হবে, সেই প্রজেক্টের ঝুঁকি বেশি। ভ্যারিয়েবিলিটি অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের পরিবর্তনশীলতা যত বেশি হবে, রিস্ক তত বেশি হবে।
খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, ভ্যারিয়েবিলিটি অফ রিটার্ন যত বেশি হবে, যত বাড়বে, রিস্ক তত বাড়বে। এখানে দেখা যাচ্ছে কখনো পজিটিভ রিটার্ন আসছে, কখনো নেগেটিভ রিটার্ন আসছে, কখনো রিটার্নটা অনেক কম, কখনো রিটার্নটা অনেক বেশি, আবার কখনো কখনো রিটার্ন তো নাই, উল্টা আমার ক্যাশ আউটফ্লো অকার হচ্ছে। কিন্তু প্রজেক্ট 1-এ দেখা যাচ্ছে কি একটা নির্দিষ্ট গতিতে ক্যাশ ইনফ্লো হয়ে যাচ্ছে, অনেক বেশি না আবার অনেক কমও না। সুতরাং প্রজেক্ট 1-এ রিস্ক কম্পারেটিভলি কম এবং প্রজেক্ট 2-তে রিস্ক বেশি, কারণ ভ্যারিয়েবিলিটি অফ রিটার্ন বেশি। এখানে কথায় কথায় একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যেটা নিয়ে ভবিষ্যতে কোনো একটা ক্লাসে আলোচনা করা হবে। সেটা হচ্ছে ভ্যারিয়েবিলিটি অফ রিটার্নকে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে এক্সপ্রেস করতে পারি। একটা হচ্ছে ভ্যারিয়েন্স আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাছাকাছি ব্যাপার, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। হয়তো হালকা একটা টাচ দিব আজকের ক্লাসে, কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভ্যারিয়েবিলিটি অফ রিটার্নকে দুইভাবে এক্সপ্রেস করা যায়, এক হচ্ছে ভ্যারিয়েন্স দিয়ে, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। এটা মনে রাখবা, ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুলস এবং টেকনিক্সের মধ্যে পড়ে, যে স্ট্যাটিস্টিক্যাল টুলস এবং টেকনিক্সগুলো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের সময় ইউজ করা হয়। রিস্ক নিয়ে যেহেতু কথা বলছি, সেহেতু আরও একটা জিনিস বলে নিই, রিস্কের সাথে রিটার্নের একটা ইতিবাচক সম্পর্ক আছে। ইতিবাচক সম্পর্কটাকে আমি ইংলিশ টার্মিনোলজিতে এক্সপ্রেস করতে চাই, সেটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। পজিটিভ কোরিলেশন, রিস্ক অ্যান্ড রিটার্ন। পজিটিভ কোরিলেশন, কোরিলেশন। পজিটিভ কোরিলেশন মানে কি? রিস্ক বাড়লে রিটার্ন বাড়বে। যদি নেগেটিভ কোরিলেশন হলো কথার কথা, রিস্ক বাড়লে রিটার্ন কমবে। ইতিবাচক সম্পর্ক, নেতিবাচক সম্পর্ক, কিংবা ধনাত্মক সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক, আমি কোনো কনস্টিপেটিং বাংলা ওয়ার্ড এখানে ইউজ করতে যাচ্ছি না, কারণ বাংলা ওয়ার্ডের প্রয়োজনীয়তা ক্রমশ ফুরিয়ে আসছে। সুতরাং আমরা পজিটিভ কোরিলেশন এর মাধ্যমে রিস্ক এবং রিটার্নকে দেখাতে পারি। এবার আসো গ্রাফ দিয়ে দেখানোর চেষ্টা করি। এগুলো সব আমার প্রজেক্ট। এখানে থাকবে এক্সপেক্টেড রিটার্ন, এখানে থাকবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। এই চিহ্নটাকে বলা হয় সিগমা। সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাইন। সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাইন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাইন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা রিস্ক মেজার করতে ব্যবহার করা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি হবে, রিস্ক তত বেশি হবে। এটা নিয়ে ভবিষ্যতে কোনো সময় আরও বিস্তারিত লেকচার দেব। এখন শুধুমাত্র এটুকু জেনে রাখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি হবে, তোমার রিস্ক তত বেশি হবে।
এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার। এরকম যে কোনো গ্রাফ যখন দেখবা তখন মনে রাখবা ভার্টিক্যাল এক্সিস বা খাড়াভাবে যেই লাইনটা থাকবে সেখানে এক্সপেক্টেড রিটার্ন থাকবে, আর হরাইজন্টাল এক্সিস বাংলা করলে খুব সম্ভবত আনুভূমিক বলে ওটাকে। তো হরাইজন্টাল এক্সিসে যে লাইনটা থাকছে সেখানে থাকবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা রিস্কের মেজারমেন্টটা। তো এখন এ একটা প্রজেক্ট যদি হয়, সরি এগুলো সব হচ্ছে প্রজেক্ট। এ একজন ইনভেস্টর, বি একজন ইনভেস্টর, সি একজন ইনভেস্টর, যারা ABC এই প্রজেক্টগুলোতে ইনভেস্ট করেছে। এখন ধরো কেউ একজন অনেক বেশি রিস্ক নিতে পছন্দ করে, রিস্ক লাভার। একজন রিস্ক লাভারের জন্য কোন প্রজেক্টটা বেস্ট হচ্ছে এবং একজন রিস্ক অ্যাভার্সের জন্য কোন প্রজেক্টটা বেস্ট হচ্ছে সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। রিস্ক অ্যাভার্স আর রিস্ক লাভার। রিস্ক অ্যাভার্স মানে হচ্ছে আমি বেশি ঝুঁকি নেওয়া পছন্দ করি না, আমি মোটামুটি ঝুঁকি নিব, মোটামুটি রিটার্ন পেলে আমি খুশি। কিন্তু যে রিস্ক লাভার সে হাই রিটার্ন চাচ্ছে, এই জন্য সে হাই রিস্ক নিতে দ্বিধা বোধ করছে না। এখন রিস্ক অ্যাভার্সের জন্য বেস্ট হবে কোনটা? এই প্রজেক্টটা। এই প্রজেক্টের ক্ষেত্রে এখানে হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এখানে হচ্ছে সিগমা বা এখানে হচ্ছে রিস্ক। এইখানে রিটার্নটা একটু বেশি মোটামুটি এবং ঝুঁকিটা তুলনামূলকভাবে কম। এবার যদি বিতে যাই, বিতে একই রকম রিটার্ন হবে কিন্তু ঝুঁকিটা বেড়ে যাবে। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত সামনের দিকে যাচ্ছে ঝুঁকি তত বেশি হচ্ছে, অর্থাৎ বি এর ক্ষেত্রে ঝুঁকিটা বেশি হচ্ছে, এর ক্ষেত্রে ঝুঁকিটা কম হচ্ছে। এবার যদি রিস্ক লাভার হিসেবে বলি, নিঃসন্দেহে সেটা সি, কারণ হাই রিটার্ন হাই রিস্ক। সি হচ্ছে রিস্ক লাভার। এ হচ্ছে রিস্ক অ্যাভার্স। এই গ্রাফটা প্রয়োজন হলে এখনই এঁকে নিতে পারো, কারণ এই গ্রাফটা খুব গুরুত্বপূর্ণ। রিস্ক রিটার্নের রিলেশনটা, পজিটিভ কোরিলেশনটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে এটা কোয়েশ্চেনে চলে আসলো। আমার প্রত্যেকটা কথাই মনোযোগ দিয়ে শুনবে, কারণ লেকচারটা খুব ইনফরমেটিভ হবে। আমার যে কোনো ফাইন্যান্স রিলেটেড লেকচারই ইনফরমেটিভ হবে। হয়তো প্রত্যেকটা লাইনই সেখানে আমি গুরুত্বপূর্ণ বলবো, অপ্রয়োজনীয় কোনো লাইন আমি বলবো না। সুতরাং খুব মনোযোগ দিয়ে লেকচারগুলো শুনতে হবে। রিস্ক রিটার্ন নিয়ে কথা বললাম। এখন রিস্ক রিটার্ন নিয়ে কথা বলতে গিয়ে আমার ফাইন্যান্সের প্রিন্সিপালসগুলোর কথা মনে পড়ে গেল, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আমি ছিলাম ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এবং প্রফিট ম্যাক্সিমাইজেশনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট ম্যাক্সিমাইজেশনটা করলেই হবে না, বা প্রফিট ম্যাক্সিমাইজেশনটা কিছু কিছু ক্ষেত্রে এনাফ না। কিছু কিছু ক্ষেত্রে প্রফিট ম্যাক্সিমাইজেশন হলে আলটিমেটলি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে না, এটাও কিন্তু সত্যি। কিছু কিছু ক্ষেত্রে প্রফিট ম্যাক্সিমাইজেশন হলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে না। ধরো আমি একটা মুখে মুখে এক্সাম্পল দিই বোঝানোর সুবিধার্থে। কোনো একটা প্রতিষ্ঠান হঠাৎ করে চিন্তা করলো আমি আমার প্রফিটটা বাড়াবো। প্রফিট বাড়ানোর জন্য প্রতিষ্ঠানটা কি করলো? তার কস্ট স্ট্রাকচারটায় পরিবর্তন আনলো। কস্ট স্ট্রাকচারে পরিবর্তন আনা মানে হচ্ছে খরচের পরিমাণটা কমিয়ে দেয়া। হয়তো আগে সেলস রিপ্রেজেন্টেটিভকে বেশি টাকা দেওয়া লাগতো, আগে তাদের প্রোডাক্টের র ম্যাটেরিয়ালস বেশি লাগতো, ইনগ্রিডিয়েন্টস বেশি লাগতো। এখন সেই র ম্যাটেরিয়ালস ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ কমিয়ে দিচ্ছে সেই প্রতিষ্ঠানটা, অর্থাৎ খরচটা কমিয়ে দিচ্ছে। খরচটা কমে যাওয়ার কারণে প্রফিটটা কিন্তু সাময়িকভাবে বাড়লো। প্রফিট সাময়িকভাবে বাড়লেও কী কমলো বলো তো? প্রোডাক্ট কোয়ালিটিটা কমলো। আমি যদি ইনভেস্টর হই আমি বুঝতে পারবো যে ওরা খরচটা কমাইছে এবং প্রোডাক্টের কোয়ালিটিটাও কমায় দিছে। আর আমি যদি একজন ভালো ইনভেস্টর হই অবশ্যই আমি
অ্যান্টিসিপেট করতে পারবো বা অনুমান করতে পারবো যে যেহেতু প্রোডাক্টের কোয়ালিটি ওরা কমায় দিছে, আলটিমেটলি ইন ফিউচারে মানুষ আর ওদের প্রোডাক্টটা কিনবে না। আর ওদের প্রোডাক্ট কিনবে না মানে ওদের প্রফিটটা সাময়িকভাবে বাড়লেও ফিউচারে কিন্তু ওদের প্রফিটটা কমে যাবে। এই ব্যাপারটা আমি যখন চিন্তা করব তখন আমি আর ওদের শেয়ারটা হোল্ড করব না। আমি যখন দেখব যে কোনো একটা কোম্পানির শেয়ার আমার জন্য লাভজনক হবে না ভবিষ্যতে, বর্তমানে লাভজনক কিন্তু ভবিষ্যতে লাভজনক না, বর্তমানে প্রফিটটা বাড়ছে কিন্তু ভবিষ্যতে প্রফিটটা কমে যেতে পারে, এই ব্যাপারটা আমি যখন অনুমান করব তখন আমি কি করব, শেয়ারটা সেল করে দেব। শেয়ারটাকে আমার সেল করে দিতে হবে। আমি দেখছি যে শেয়ারের প্রাইসটা বাড়ছে, আলটিমেটলি সাময়িকভাবে এটা বাড়ছে কিন্তু ফিউচারে গিয়ে এটা কমে যাবে, এটা আমি অ্যান্টিসিপেট করতে পারলাম, তার মানে আমি শেয়ারটা সেল করে দিলাম। শেয়ারটা যখনই আমি সেল করে দেব গণহারে মানুষ শেয়ারটা সেল করা শুরু করলো। যদি একটা মার্কেটে পর্যাপ্ত পরিমাণ ভালো ইনভেস্টর থাকে যারা রিস্ক রিটার্নটা প্রপারলি অ্যানালাইসিস করতে পারে, যদি এই পর্যাপ্ত পরিমাণ সচেতন জ্ঞানী ইনভেস্টর থাকে, তারা অবশ্যই সেল করে দেবে শেয়ারটা। আর শেয়ার যখন সেল করে দেবে তখন প্রফিট ম্যাক্সিমাইজেশন হয়েও কোনো লাভ হবে না, কারণ তখন আলটিমেটলি শেয়ার প্রাইস বাড়বে না, শেয়ার প্রাইস কমতে থাকবে। শেয়ার গণহারে সেল করার কারণে শেয়ার প্রাইস কমে যায়। আবার বলছি, শেয়ার যখন গণহারে সেল করা শুরু করবে শেয়ার প্রাইস কমে যাবে এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে না প্রফিট ম্যাক্সিমাইজেশন হওয়া সত্ত্বেও। সুতরাং প্রফিট ম্যাক্সিমাইজেশন কখনোই একটা ফার্মের আলটিমেট গোল না। একটা ফার্মের গোলের মধ্যে পড়বে প্রফিট ম্যাক্সিমাইজেশন, কিন্তু সেটা গৌণ। মুখ্য হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন মানে ক্যাশ ফ্লো ইনক্রিজ করা। ক্যাশ ফ্লো ইনক্রিজ করা মানে নেট প্রেজেন্ট ভ্যালু বাড়ানো, আর নেট প্রেজেন্ট ভ্যালু বাড়ানো মানে হচ্ছে শেয়ার প্রাইস ইনক্রিজ করা। এই হচ্ছে প্রফিট আর ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের যাবতীয় কচকচানি আপাতত। এরপর ফাইন্যান্সের প্রিন্সিপালসগুলো নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। ফাইন্যান্সের প্রিন্সিপালসগুলোর মধ্যে আছে রিস্ক রিটার্ন প্রিন্সিপাল, এখানে আমি কথা বলে ফেলেছি। রিস্ক বাড়লে রিটার্ন বাড়বে, গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন দিয়ে দিয়েছি এটার উপর বেস করে। আরও একটা প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন প্রিন্সিপাল। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন প্রিন্সিপাল বা পত্রকোষ বৈচিত্র্যায়ন থিওরি। পত্রকোষ বৈচিত্র্যায়ন আমরা এখন থেকে আর বলবো না, আমরা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বলবো। পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে একসাথে কয়েকটা ইনভেস্টমেন্টের সমাহার। আমি একসাথে কয়েকটা প্রফিটেবল প্রজেক্টে ইনভেস্ট করতে পারি, কিংবা কিছু প্রফিটেবল প্রজেক্টে ইনভেস্ট করতে পারি। কিছু প্রজেক্ট আছে যেগুলো খুব একটা প্রফিটেবল না আপাতত, ঝুঁকিপূর্ণ, সেরকম প্রজেক্টেও ইনভেস্ট করতে পারি। একসাথে কয়েকটা প্রজেক্টে ইনভেস্ট করব, যার মধ্যে কোনোটা লাভজনক হতে পারে, কোনোটা লাভজনক নাও হতে পারে, কিংবা সবগুলোই লাভজনক হতে পারে, কিংবা সবগুলোই ঝুঁকিপূর্ণ হতে পারে, কিংবা কিছু ঝুঁকিপূর্ণ হতে পারে, কিংবা কিছু ঝুঁকি কম থাকতে পারে। এরকম কয়েকটা প্রজেক্টে আমি ইনভেস্ট করলাম। এই সবগুলো প্রজেক্ট একসাথে হচ্ছে একটা পোর্টফোলিও, অনেকগুলো সম্পদের সমাহার। আমার সম্পদ, আমার অনেকগুলো ইনভেস্টমেন্টের সমাহার হচ্ছে আমার পোর্টফোলিও। ডোন্ট পুট অল অফ ইয়োর এগস ইন আ সিঙ্গেল বাস্কেট। এই প্রবাদ বাক্যটার নাম শুনেছ? হয়তো শুনেছ। অর্থাৎ সবগুলা ডিম এক ঝুড়িতে রাখো না, তাহলে ঝুড়িটা যদি নিচে পড়ে যায় সবগুলা ডিমই ফেটে যাবে। এটা ফাইন্যান্সের ইমপ্লিমেন্টেশনটা বা বাস্তবায়নটা কীরকম হতে পারে? একই রকম প্রজেক্টে ইনভেস্ট করো না, একটা প্রজেক্টে মার খেলে সবগুলো প্রজেক্টে মার খাওয়া। এটাই হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। তোমাকে বিভিন্ন ধরনের প্রজেক্টে ইনভেস্ট করতে হবে, কোনোটা লাভ বেশি এবং ঝুঁকিও বেশি, কোনোটায় লাভটা পরিমিত পরিমাণ, ঝুঁকিও পরিমিত পরিমাণ, কোনোটায় আসলে নামমাত্র লাভ কিন্তু ঝুঁকি নেই বললেই চলে। এরকম বিভিন্ন ধরনের প্রজেক্টে একসাথে ইনভেস্ট করলে তোমার আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে রিস্ক মিনিমাইজেশন। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে রিস্ক মিনিমাইজ করা বা ঝুঁকি সর্বনিম্নকরণ করা। রিস্ক মিনিমাইজেশন।
মিনিমাইজেশন উদ্দেশ্য। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রজেক্টে ইনভেস্ট না করে একাধিক প্রজেক্টে ইনভেস্ট করে আমি ঝুঁকি সর্বনিম্নকরণ করছি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের মাধ্যমে। এবার আসো আরেকটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে লিকুইডিটি প্রিন্সিপাল, তারল্য নীতি। একটা প্রতিষ্ঠানে কতটুকু তারল্য রাখতে হবে? তারল্য মানে কি? খুব দ্রুত নগদে রূপান্তর করা যাবে কিনা একটা সম্পদকে, সেটা দিয়ে একটা সম্পদের তারল্যকে আমরা মেজার করব বা লিকুইডিটিকে মেজার করব, যে এটাকে ক্যাশে কনভার্সন করতে কত সময় লাগবে সেটা দিয়ে তারল্যকে মেজার করা যায়। লিকুইডিটি প্রিন্সিপাল অনুযায়ী আমরা নির্ধারণ করব যে একটা প্রতিষ্ঠানে কতটুকু তারল্য রাখা উচিত। ধরো আমার প্রচুর লিকুইড অ্যাসেট আছে, প্রচুর লিকুইড অ্যাসেট থাকলে আমি কি করতে পারবো? আমার শর্ট টার্ম লায়াবিলিটিসগুলোকে মিট আপ করতে পারবো, অর্থাৎ আমার চলতি দায়গুলোকে পরিশোধ করতে পারবো। আমার হাতে যদি পর্যাপ্ত নগদ টাকা থাকে, আমি ঋণের সুদ নিয়মিত দিতে পারছি, আমি প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন দিতে পারছি, আমি কাঁচামাল খরচগুলো মেটাতে পারছি। এটা হচ্ছে আমার লিকুইডিটির কাজ। কিন্তু লিকুইডিটি যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আমি ভালোভাবে ইনভেস্ট করতে পারবো না আমার ব্যবসার জন্য। লিকুইডিটি যদি অনেক বেশি হয়ে যায় তাহলে আমার পর্যাপ্ত ইনভেস্টমেন্ট ব্যবসার জন্য থাকবে না। সুতরাং লিকুইডিটিটা পরিমাণ মতো থাকতে হবে, যাতে আমার ব্যবসার কোনো সমস্যা না হয়, আমি ব্যবসাটা যাতে ঠিক মতো চালিয়ে যেতে পারি। ওকে, ফাইন্যান্সের সেক্টরগুলো নিয়ে। ফাইন্যান্সের সেক্টরগুলো বলতে গেলে ফাইন্যান্স রিলেটেড প্রফেশনগুলো নিয়ে কথা বলতে হবে। ফাইন্যান্স রিলেটেড প্রফেশন অর্থাৎ ফাইন্যান্স পড়ে তুমি কী কী হতে পারবা? ফাইন্যান্স পড়ে তুমি হতে পারবা একজন সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ ফাইন্যান্স অফিসার হতে পারবা তুমি ফাইন্যান্স পড়ে। সিএফওর আন্ডারে থাকবে ট্রেজারার এবং কন্ট্রোলার। সিএফও, ট্রেজারার, ট্রেজারার আর কন্ট্রোলার। কন্ট্রোলারের কাজ মেনলি অ্যাকাউন্টিং রিলেটেড, আর ট্রেজারারের কাজই মূলত ফাইন্যান্স রিলেটেড। এখন ফাইন্যান্স রিলেটেড কী কী কাজ করবে ট্রেজারার? ট্রেজারার ক্যাশ ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ ট্রেজারারের আন্ডারে ক্যাশ ম্যানেজার থাকতে পারে। ট্রেজারার ক্রেডিট ম্যানেজমেন্টও করতে পারে, অর্থাৎ ক্রেডিট ম্যানেজাররা বা ক্রেডিট অ্যানালিস্টরা ট্রেজারারের আন্ডারে থাকতে পারে। আর কন্ট্রোলার মূলত অ্যাকাউন্টিং নিয়ে কাজ করবে এবং ট্যাক্স নিয়ে কাজ করতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, একটা পজিশনে ফাইন্যান্সিয়াল পজিশনকে রিপ্রেজেন্ট করার মতো ডেটাগুলোকে সন্নিবেশিত করে সেগুলোকে উপস্থাপনের ব্যবস্থা করবে একজন কন্ট্রোলার। তারপর ট্যাক্স ক্যালকুলেশন করবে একজন কন্ট্রোলার। আর একজন ফাইন্যান্সের সেক্টরগুলোকে যদি আমি আলাদাভাবে বলার চেষ্টা করি তাহলে পেনশন ম্যানেজার ফাইন্যান্সের সেক্টরের মধ্যে পড়ছে, একজন পেনশন যে পেনশন ফান্ডটাকে ম্যানেজ করছে। তারপর একজন ক্রেডিট অ্যানালিস্ট, একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, একজন ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যানালিস্ট। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা স্থায়ী ব্যয়, যেটা বিনিয়োগের মধ্যে পড়ে। স্থায়ী ব্যয় হচ্ছে প্ল্যান্ট মেশিনারিজ এগুলো পারচেস করা বা এগুলোর পেছনে যে খরচ করা, সেটাই হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে অ্যানালাইসিস করছে সেও ফাইন্যান্সের সেক্টরের মধ্যে পড়ছে। এই গেল ফাইন্যান্সের সেক্টর। ফাইন্যান্সের ইতিহাস নিয়ে কিছু একটা বলতে হয়, আসলে এখানে তেমন কিছু বলার নেই। ফাইন্যান্সের ইতিহাস ইটস অল অ্যাবাউট ইউর মেমোরাইজিং। এখান থেকে উল্লেখযোগ্য কী প্রশ্ন আসতে পারে? আমার মাথায় আসছে 1929 সালের কথা, যেই 1929 সালে ব্ল্যাক টুইসডে হয়েছিল, অর্থাৎ শেয়ার বাজারে একটা ভয়াবহ ধস নেমেছিল ব্ল্যাক টুইসডেতে। সেটা প্রশ্ন আসতে পারে যে ব্ল্যাক টুইসডেটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে
একটা গ্রেট ডিপ্রেশন বা রিসেশনের সাথে সম্পর্কিত। রিসেশনের সময় অর্থনৈতিক মন্দা হয়েছিল, শেয়ার বাজারে দরপতন হয়েছিল। এটাই হচ্ছে 1929 সালে হয়েছিল, যেটাকে ব্ল্যাক টুইসডে বলে। এছাড়া 1952 সালে হ্যারি মার্কোয়েজ পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন থিওরিটা আবিষ্কার করেন। এটা একটা ইতিহাস সংক্রান্ত প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যে ফাইন্যান্সটা একসময় কিসের অংশ ছিল? ফাইন্যান্স একসময় ছিল ইকোনমিক্সের অংশ। এছাড়া ইতিহাস সম্পর্কিত কিছু প্রশ্ন আছে, এগুলো আস্তে আস্তে তোমরা মুখস্থ করে ফেলবা। এখানে আসলে উল্লেখযোগ্য কিছু বলার নেই, যা যা বলার ছিল ইতিহাস রিলেটেড কিছুটা বললাম। আর বাকি আছে একটা এক্সট্রা জিনিস আমি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এজেন্সি প্রবলেম। এজেন্সি প্রবলেমটা সম্ভবত তোমরা ইন্টারমিডিয়েটের বইয়ে পাওনি, কিন্তু এটা কিন্তু আসতে পারে। খুব সহজ জিনিস, নামটা একটু কঠিন, এজেন্সি প্রবলেম। সরাসরি এই টার্মিনোলজিটা ইন্টারমিডিয়েটের বই না থাকলেও পরোক্ষভাবে কিন্তু থাকতে পারে। এজেন্সি প্রবলেম হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে সম্পর্কিত। ম্যানেজারের সাথে কীভাবে সম্পর্কিত? ম্যানেজারকে, একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজারকে আমি বললাম তুমি ইপিএস বাড়াও, তুমি শেয়ারের প্রাইস বাড়াও, এটা হচ্ছে তোমার গোল। কিন্তু ম্যানেজার চিন্তা করলো না, আমি প্রতিষ্ঠানের গোলের কথা চিন্তা করব না, আমি আমার পার্সোনাল গোলের কথা চিন্তা করব। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ম্যানেজার যখন নিজের স্বার্থের কথা বেশি চিন্তা করে, প্রতিষ্ঠানের স্বার্থের কথা কম চিন্তা করে, তখন যে সমস্যাটা সৃষ্টি হয় সেই সমস্যাটাকে বলা হয় এজেন্সি প্রবলেম। এই এজেন্সি প্রবলেমটাকে কিভাবে কমানো যায়, কিভাবে ম্যানেজারকে প্রতিষ্ঠানের জন্য কাজ করতে ইন্সপায়ার করা যায়। ম্যানেজারকে এই জন্য আমাদেরকে কিছু কম্পেনসেশন দিতে হবে কিংবা কিছু বেনিফিট দিতে হবে। কী ধরনের বেনিফিট দেওয়া যায়? যেমন ধরো, ম্যানেজারের কম্পেনসেশনটাকে আমরা আর্নিংস পার শেয়ারের সাথে ট্যাগ করতে পারি। অর্থাৎ তুমি যত বেশি ইপিএস বাড়াতে পারবা, তোমাকে তত বেশি কমিশন দেওয়া হবে। ম্যানেজারের কম্পেনসেশনটাকে আমি শেয়ার প্রাইসের সাথে ট্যাগ করতে পারি। তুমি যত বেশি শেয়ার প্রাইস বাড়াতে পারবা, তোমাকে তত বেশি কম্পেনসেশন দেওয়া হবে। আমি ম্যানেজারকে শেয়ারের ওনারশিপ পর্যন্ত দিতে পারি, যে তুমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে পারো, তাহলে কোম্পানির মোট শেয়ারের 10% তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি কোম্পানি 10% শেয়ারের মালিক হয়ে যাবা। এছাড়া আমি বোনাস শেয়ার দিতে পারি, আমি ক্যাশ বোনাস দিতে পারি। এই ধরনের কম্পেনসেশনগুলো আমি ম্যানেজারকে দিয়ে এজেন্সি প্রবলেমটাকে মিনিমাইজ করতে পারি। আবার আমি কিন্তু ম্যানেজারকে থ্রেটও দিতে পারি যদি ম্যানেজার বেশি খারাপ হয়। কি জাতীয় থ্রেট? টেক ওভারের থ্রেট। হোয়াট ইজ টেক ওভার? যখন শেয়ারগুলো গণহারে শেয়ারহোল্ডাররা বিক্রি করে দেয়, শেয়ারহোল্ডাররা যখন গণহারে বিক্রি করে দেয়, তখন কোম্পানির শেয়ার প্রাইস কমতে থাকে। শেয়ার প্রাইস যখন কমতে থাকে, তখন কোম্পানির যে মালিকানা পরিবর্তন হয়ে যায়, সেটাকে বলা হয় টেক ওভার করা। টেক ওভার করার কারণে মালিকানা পরিবর্তন হয়ে নতুন মালিক আসবে, নতুন মালিক শেয়ার কিনবে। শেয়ার কেনার পর কী হবে? তারা বোর্ড অফ ডিরেক্টরসটা চেঞ্জ করে দেবে, ম্যানেজারদেরকে চেঞ্জ করে দেবে। কারণ বর্তমান ম্যানেজাররা কোনো কাজের না, বর্তমান ম্যানেজারদের ব্যর্থতার কারণেই কোম্পানি টেক ওভারটা হয়েছে, অর্থাৎ কোম্পানির মালিকানাটা পরিবর্তন হয়েছে। এই জন্য বর্তমান ম্যানেজারদেরকে বের করে দেবে। আমি এভাবে ম্যানেজারদেরকে ভয় দেখাতে পারি। আর টেক ওভার যখন হবে, তখন আলটিমেটলি নতুন করে কোম্পানিটা সব কিছু শুরু করবে। এই হচ্ছে এজেন্সি প্রবলেম। তো যাই হোক, ফার্স্ট চ্যাপ্টার ফাইন্যান্সের একদম ইন্ট্রোডাক্টরি পার্টে এর বেশি কিছু আসলে আর নেই। আলটিমেটলি যা যা কভার করার ছিল ফার্স্ট চ্যাপ্টারের জন্য সবই কভার করে ফেলেছি। আমাদের দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আর ফিনিক্সের সাথে সবাই পাশে থাকবে এবং ফিনিক্সের ভিডিওগুলো নিয়মিত দেখবে। আশা করছি সেখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।